back. বাহ, একটা দমদার এন্ট্রি আজকে আমাদের শুরুটা হচ্ছে দেবলীনা নন্দীকে দিয়ে। তো একটা সুন্দর পুজোর গান নিয়ে শুরু হলো আজকের আমাদের এই এপিসোড। হ্যালো, আমি সুকান্ত, আমি সায়ক, আর আমরা এসে গেছি বড়লোকিয়া গেম শো নিয়ে। আর আমাদের সাথে আছে দেবলীনা নন্দী। Hello. হ্যালো, সো ওয়েলকাম টু আওয়ার শো। Finally. অনেকদিন বাদে, অনেকদিন তোর পায়ে পড়ার পরে তোর ডেটটা আমরা পেয়েছি। হ্যাঁ, এরকম বলতে পারবি? বাপরে বাপ, আমি তো ভাবছিলাম কবে বলবি সেই সেই আচ্ছা, সেই। এখানে কিন্তু একটা জিনিস মিসিং হয়ে গেছে, ইন্ট্রো। তো দেবলীনার সামনেই আমরা ইন্ট্রোটা দিই নি। রিয়েলিটি শো এর যুগে সেলফ মেড হয়ে গাড়ি থেকে বাড়ি, মা বাবা ভাই সবাইকে নিয়ে একসাথে যে বড় হয়ে উঠেছে, যার গান শুনলে সবাই হয়ে যায় মুগ্ধ। ইউটিউব থেকে শুরু হয়েছিল জার্নিটা, তারপর একের পর এক ভাইরাল গান, আর আজকে সে এক নামি দামি সিঙ্গার। সো আমাদের বড়লোকিয়া গেম শো এসে কেমন লাগছে বল? বড়লোক ফিল হচ্ছে। তুই তো এমনি বড়লোক। না, not really. ফাইনালি তুই আসলি এত কাকুতি মিনতি করার পর। হ্যাঁ, মানে অনেক দিন দিদি ডেটই দেয় না আমাদেরকে। এইটা রোজ শো সিরিয়াসলি মানে তোরা গটপ করে বসেছিস সেই সব বলবি তাই না? মানে সত্যি তো তাই। একদমই নয়, মানে টাইমিং ম্যাচ করছিল না। আমি জাস্ট ভাবছি এই তো বলেই দিল টাইমিং ম্যাচ করছে না, এটাই না এটাই না তো। না, অ্যাকচুয়ালি তোরা ম্যাচ করাচ্ছিলিস না, আজকে হয়ে গেছে। যাই হোক, তো আমাকে বল হচ্ছে, এই যে তুই বড়লোকিয়া হয়ে উঠলি, মানে একটা গাড়ি থার, যাওয়া বাইক, একটা স্কুটি ভেসপা, একটা আইটেন গাড়ি, একটা বাড়ি, ওদিকে চন্দননগরের বাড়ি, মানে প্রচুর বাড়ি তোর এখন, প্রচুর জিনিস। কি বাবা, কতগুলো বাড়ি বলতে তো আমি ঠিক গুনে উঠতে পারলাম না। এই এত না না, একটা তো শ্বশুর বাড়ি, একটা বাপের বাড়ি, একটা নিউ টাউনের আমাদের বাড়ি, হ্যাঁ দুজনের বাড়ি। ওই দুজনের বাড়ি। হ্যাঁ, কি করে হয়ে উঠলি এত বড় লোক? এই জার্নিটা বল, শেয়ার কর। জার্নি মানে এইটা তো এই যে বাড়ি ফাড়ি বলছে সে তো বিয়ের পরের গল্প, মানে just তো বিয়ের আগে তোর নিজস্ব কি কি করেছিলি, কোথা থেকে উঠলি, এত সাকসেসফুল কিভাবে হয়ে উঠলি, এই যে বড়লোক হওয়ার জার্নিটা। সাকসেসফুল এখনো মানে হ্যাঁ, ওটা অলরেডি সবাই বলবে, কেউ শাহরুখ খানও বলবেন আমি সাকসেসফুল হয়ে গেছে, আরো আছে, ওইটাই। ওটা হওয়ার কথা শেষ নেই, বাট যেটা হয়েছিস সেটার ব্যাপারে বল। সেটার ব্যাপারে আচ্ছা, তাহলে কি মানে একদম স্টার্ট, একদম আমরা ফ্ল্যাশব্যাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে গেলাম। ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে গেলাম। ওকে, ফার্স্ট হচ্ছে বলতে পারিস মানে গান শেখা শুরু হচ্ছে, মানে হারমোনিয়াম ফার্স্ট ধরা, উপর হয়ে ধরা 2 বছর 2 মাস বয়সে, ওই পাশের বাড়ির কান্ট্রির কাছে। তাও মায়ের মা জানতো না ওই টাইমটাতে একসাথে মা আমাকে নাচেও দিয়েছিল, মানে কত্থকে দিয়েছিল। অনেকে জানে কত্থকে আমার কোর্স কমপ্লিট করা। ও বাবা, তাহলে আজকে আমরা একটা নাচও দেখব। না 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 না, এত নাচ দেখি হ্যাঁ সারাদিন প্লিজ হয় না। প্লিজ, এই কি রে, একটা নাচও হয়ে ভাই যায়। ক্ষমা দেন না। বাবা ভাগ্যিস বললো। না না না, ট্যালেন্ট হবে, চল না, তো এরকম তারপর। হবে না, এরকম হবে না। তো যাই হোক, এবার তো তারপর ওখান থেকে তোর শুরু। এবার মার মোটামুটি আমার যখন 2.5 বছরের কাছাকাছি বয়স, মা জানতে পারে যে পাশের বাড়িতে গিয়ে আমি ছড়ার গান গাইছি, গান টান শিখছি, তখন মা আর কি দিয়ে দেয়, মানে জাস্ট ওনার কাছেই দিয়ে দেয় যে তুমি ধরাও আর কি, সারেগামা শেখাও। এবার ওই করতে করতে শুরু হয়। তারপরে প্রচুর দূরদৃষ্টিতা একটা ছিল। দূরদৃষ্টিটা ছাড়, মানে আমার চোখের দৃষ্টি খেয়ে নেয়নি এটাই, মানে কোথায় না মেরেছে আমাকে শুধু গানটা শেখার। পড়াশোনার জন্য মার খাইনি কখনো, গানের জন্য প্রচুর মার খেয়েছি। আর মানে একটা টাইমে, এখন যেমন জানিস আমি রেট্রো গান বেশি গাই, মানে পুরোনো গানগুলো বেশি গাই আমি। তখন কি হতো, ওইটুকু একটা বাচ্চা বয়সে পুরোনো গান কার ভালো লাগে বল, জোর করে মেরে ধরে মানে গাইতেই হবে, ওলিরও কথা শোনে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমাকে মারতো, এখন বুঝি যে মেরেছে তখন বলে এখন ব্যাপারটা আমি ফিল করছি। ছোটবেলায় তোর ফেভারিট সং কোনটা ছিল? আমার আগাগোড়াই ফেভারিট একটাই গান, হিন্দিতে লগ যা গলে, ভীষণ পছন্দের। মানে আমি জানি না কেন ওই গানটার আশেপাশে, বাট এখন আবার একটা শুনি দু লাইন, কি সমস্যা? যেই গানের নাম বলবো একটু গিয়ে তাহলে আমি নেক্সট টাইম গানের আমি আর এই ছোটবেলার ফেভারিট গান একটু গাইবি না? হ্যাঁ হ্যাঁ, পুরনো স্মৃতি। কি রে, আচ্ছা, ছোটবেলায় এই গানটা তোর ফেভারিট হলো কি করে? এত ডিপ মিনিং একটা গানে, মিনিং বুঝতাম না, মানে এমনি তো সুরটা ভালো লাগতো। মানে হয় না লতাজির সেই ভয়েস, ওইটাই খুব টানতো আমাকে, ওটাই ভালো লাগতো। তো দেবলি না, ছোটবেলার যখন কথা হচ্ছে, তো ছোটবেলাতে পুজোটা কিরকম ছিল তোর? ছোটবেলার পুজো বলতে আমার ছোটবেলাটা অন্যরকম কেটেছে, মানে অনেক হয় না, শুনি না, সেই শুনতেই তো তোকে ডাকা রে। জামা প্যান্ট, নতুন জামা, না না ওইটাই কম ছিল। তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল, তখন নতুন জামা প্যান্ট খুব একটা হতো না। মানে কি হতো বলতো, আমার কাছে হয়তো জামাটা নতুন, বাট কারুর একটা পুরনো, ওইটা আমি পরতাম। এরকম আমি আমার ভাই এরকম ভাবে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়েছে, যদি
কিছু ধর মা ওই ভাড়ে 5 টাকা 10 টাকার কয়েন জমি কিছুটা জমাতে পারলো, ওইটা দিয়ে হয়তো কিছু একটা নাইটি কিনে দিত ঘরে পরার মতো, ওই ছোটবেলা বাচ্চাদের জামা, নাহলে বাচ্চাদের যে নাইটি গুলো হতো ওই রকম। এমনি পুজো মানে প্যান্ডেল হপিং যেটাকে বলে সেটা কোনোদিন আমার সেরকম ভাবে হয়নি, কারণ বাবা ঘরে অসুস্থ থাকতো, তাই ঘুরতে যাওয়া বা ঠাকুর দেখতে যাওয়াটা হতো না। পুজোটা কলকাতাতে খুব ভালো লাগে, মানে এখনো আমি জানি না কেন পুজোর সময় কলকাতার বাইরে যেতেও কেমন একটা লাগে। তো হ্যাঁ, মানে আমার মনে হয় যে ছোটবেলাটা হয়তো প্যান্ডেল দেখতে পারিনি, কিন্তু এখন মনে হয় যদি যেতে পারি, কিন্তু গেলে এখন আবার একটা সমস্যা, শো এখন আর হয় না। আচ্ছা তো দেবলি না, একটা কথা তুই বললি যে ছোটবেলা তোর কাছে জামাটা হয়তো নতুন মনে হতো, বাট অ্যাকচুয়ালি এটা নতুন ছিল না। সেখান থেকে আজকে তুই শাড়ির দোকানের একটা ফেস এত মানে দোকানে গেলে তুই পারলে তোকে ফ্রিতে শাড়ি দিয়ে দেয়, তো সেখান থেকে যে এখানে এলি এটার পেছনে কারণটা কি, কিভাবে হলো? মানে আমি এখনো মাঝে মধ্যে না ভাবি, জানিস তো মানে কি হয়, একটা টাইমে আমি বলছি মানে এখনো আমি অনেক স্বপ্ন দেখি, আমার এখনো অনেক স্বপ্ন আছে যেগুলো মানে মনে হয় যেগুলো কোনো একদিন ফুলফিল করব। তো যেমন শাড়ির দোকান বললি, এরকম আমার ছোটোর থেকে একটা ইচ্ছা আছে কোনো একটা জুয়েলারি ব্র্যান্ড, মানে এটা আমার ছোটোর থেকে ইচ্ছা রয়েছে। তেমনি এই শাড়ির দোকানটা যখন মানে এই যে পোস্টার দেখছি রাস্তাঘাটে, আমি আমি এক এক সময় তাকিয়ে থেকে ভাবি এটা কি সত্যি আমি, মানে আমার সাথে হচ্ছে। ছোটোর থেকে দেখতাম অনেকের ছবি বেরোতো, আমার সাথে এরকম হচ্ছে, সিরিয়াসলি আমি নিজেও জানি না মানে। কিন্তু এটা হচ্ছে সবাইকে অনেক ভালোবাসা, যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, আমার গানটাকে ভালোবাসা দিয়েছে, আমাকে একটা ফেস ভ্যালু দিয়েছে, তাদেরকে ধন্যবাদ আর কি। অ্যান্ড অলসো তোকে তো আমি সবসময় থ্যাংক ইউ বলি, এটা 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 যাই হয়ে যাক, মানে তোর জায়গাটা তো আলাদা আমার কাছে বন্ধু হিসাবে, ভীষণ সাপোর্ট করে আমাকে মানে এই সব দিক দিয়ে, এটা তুইও জানিস সুকান্ত ভীষণ সাপোর্ট। কিন্তু আমাদের এই যে বন্ধুত্ব সেটা কিন্তু সুকান্ত ছাড়া আমার হতো না। গল্প আছে, গল্প আছে, এই যে ওর ব্লগ করা বা শাড়ির দোকানের ফেস হয়ে ওঠা, সবকিছু কিন্তু কোথাও ঘুরে ফিরে একটা এটা আছে, ও জড়িয়ে আছে এইভাবে, ইনডাইরেক্টলি ভাবে জড়িয়ে আছে। ওর সাথে যেমন আমার এখন এত মানে একটা বাড়াবাড়ি মাখামাখি বন্ধু একটা ব্যাপার হয়েছে, সেটার মানে হওয়ার পিছনেও ফার্স্ট হচ্ছে ও। একদিন আমি হঠাৎ আপডেট দিলাম, তখন আমার অলিরও কথা শুনে শুটটা হবে, এবার আমি আপডেট দিলাম যে আমার এরকম একটা ছেলে লাগবে, আমি একটা লিখেছিলাম মেবি না, যে একটা লাগবে যে একটু মানে একটু ইনোসেন্ট লুক হবে এরকম। সুকান্ত হঠাৎ করে ওকে ট্যাগ করে দিল কমেন্ট বক্সে, দিয়ে বললো দেখ, তারপর আমাকে মেসেজ করলো তুই একবার ওর সাথে কন্ট্যাক্ট কর। ওকে, এবার ওর সাথে আবার কথা হলো, আমি বললাম কত কি নেবে হ্যান ত্যান, ও খুব পোলাইটলি অনেক মানে সুন্দর করে কথা বলেছে। ঠিক এখান থেকে আমি বলবো, এখান থেকে আমি বলবো ভাই এটার পরে ঠিক আছে, আমি তো এই কিছুদিন আগেকার ঘটনা, তখন আমি অ্যাক্টিং স্টেবলি আছি, মানে অনেক কাজ আমি অলরেডি করে দিয়েছি। গিয়ে আমি খুবই হাম্বল, যেহেতু খুবই গ্রাউন্ড টু আর্থ, একদম এরকম ওই জন্য ডাউন টু আর্থ বলে আমি একদম গিয়ে নিজের মতো করে একটা কোণ দেখে, না না তুই লেট করে এসেছিলি, ওই জন্য একটু গিল্টিটা ছিল, দিদি কোথায় বসবো, হ্যাঁ ওখানটার ব্যাগটা রেখে ওখানটা তুমি দেখে নাও কি করবে। এবারে এরকম তখনও রেডি হচ্ছিল, তখন আমি ব্যাগ ট্যাগ রেখে আমি হচ্ছে কোথায় কি করবো, আয়নাও খুঁজে পাচ্ছি না, জিজ্ঞাসাও করতে পারছি না, কারণ ওখানে দিদি রেডি হচ্ছে। আমি গিয়ে নিজের মতো বাথরুমে দাঁড়িয়ে হালকা পাতলা মেকআপ করে বসে দিদির মাকে বলছি, হ্যাঁ বলছি আমি না রেডি হয়ে গেছি, কখন হবে? হ্যাঁ বসো, হবে, ডেকে নেওয়া হবে তোমাকে। দিদির মা আবার আরে মুখরা, ঠিক আছে, মুখরা মহিলা একজন, এটা হচ্ছে ওপর থেকে, একদম ভেতর থেকে অন্য মানুষ, সেটা আলাদা, কিন্তু ওপরে আপনি কি দেখলে বুঝতেই পারবেন না ভেতরে কি আছে, আরে নারকলের মতো। তো আমাকে বলছে হ্যাঁ বসে থাকো, ডাকা হবে সময়ের মতো। তারপর আমি হচ্ছে খিদেও পাচ্ছে, কি করব বুঝতে পারছি না, খেতেও দিচ্ছে না। তারপরে একটা প্যাকেট করে ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তারপরে এলো এই তুমি খাবে তো, ওর মা বললো হ্যাঁ খাবো, হ্যাঁ নাও খাও। আমি আবার সুন্দর করে থালা ফালা নিয়ে, থালাও দিয়েছিল, থালা ফালা নিয়ে খেয়েছি। ঠাকুর দেখছে। পরে মহিলার যা অ্যাটিটিউড, হ্যাঁ শোনো তুমি না আমাকে জাস্ট এখানটা ধরবে, এরকম ভাবে ঘুরিয়ে দেবে, আমি এরকম পুতুলের মতো আরে আমার দিকে তাকাও, দেখো দেখো, হ্যাঁ এবারে হাতে ধরো, হ্যাঁ চলো, এইভাবে করিয়েছে। আমি পুতুলের মতো এরকম এরকম, আরে यार আমাকে এবার বলতে দে, ওরকম কিছু না, দেখ স্ক্রিপ্ট আমার ছিল, ঠিক আছে, এবার আমার মাথার মধ্যে তখন অনেক কিছু দায়িত্ব চলছে, মানে একটা ফার্স্ট মিউজিক ভিডিও আমি একটু অন্যরকম ভাবে প্ল্যান করেছি তখন। ও তো প্রথমে ভাবলো বোধহয় ওর বোধহয় জায়গাই নেই এখানে, মানে ওকে অ্যাক্টিং করার জায়গাই দেওয়া হয়নি। আমি ওকে বললাম তুমি না ড্রিম সিকোয়েন্সে আছো, ও বললো আমি আদৌ আছি, আমি বললাম না আছো, ড্রিম সিকোয়েন্সে আছো করে টোরে, আর ও যা বলছে কিন্তু একদম মিথ্যা কথা বলছে, শুনি না না, এটা এরকম হেসে হেসে কোনো সময়ও কথা বলেনি আমার সাথে, আমি কাজ করছি তখন আমি একটা করে সিন যাচ্ছে, আমি একটা করে বোঝাচ্ছি, দেখো লাইক এরকম করব ব্যাস শেষ হয়ে গেল, যদি রিটেক হয় আরেকবার যাবো, হ্যাঁ ব্যাস
প্রথম চিনি, আমি কি তোর সাথে হা 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 করবো। প্রচন্ড অ্যাটিটিউড দেখেছো, সেখান থেকে আমাদের বন্ধুত্বটা মানে। কিন্তু এই গানটাই মনে হয় তোর সব থেকে ভাইরাল। একদম এই গান থেকেই গানটা শোনাতে হবে। শোনি দিদি। আবার অনেকে গিয়ে লিখবে তুমি কি এই গানটা ছাড়া কোনো গান ছাড়া? না, জানে না। প্রথম দেখা হয়েছিল একটা স্টুডিওতে, আমার পোর্টফোলিও বানাতে। ও এসেছিল পোর্টফোলিও করতে আমার কাছে, সেখান থেকে ওর সাথে আলাপ। আমার লাইফের বেস্ট পোর্টফোলিও ও শুট করেছে, মানে আমার ফার্স্ট একটা ছিল। সুকান্ত গুপ্ত কিন্তু অসাধারণ ফটোগ্রাফার। এক্স্যাক্টলি। ছেড়ে দিলি যে কেন আমি বুঝতে পারছি। আমি বেশি দুঃখ পেয়েছিলাম যখন দেখলাম ওর, একদিন ফোন করলাম যে করছিস, আমি তখন আর করছি না, আমি খুব দুঃখ পেয়েছিলাম যে কেন করছে না। সেখান থেকে ওর সাথে আলাপ, তারপরে ও ফেসবুকে আমার অ্যাড হয়, তারপর সেখান থেকে সেই যে পোস্টটা দিল সেখান থেকে ওকে রেফার করা, তারপরে অলিরও কথা শুনে তারপরে দেবলে দেখুন আজকে রমরম আছে। মানে তুই বলতে যাচ্ছিস তোকে আমরা ট্রিট দিতে হবে। এক্স্যাক্টলি আমি জানি ওইটাই বলতে চাইছি। ওকে ট্রিট দিলে আমাকেও ট্রিট দিতে হবে ভাই, বুঝে নে এবারে তুই কি করবি। দিয়ে দেবো বিলটা, তোরা স্প্লিট করে নিস, আমি দিয়ে দেবো, আমি নিয়ে যাবো। এই বিল থেকে খাওয়া থেকে মাথায় এলো, তো রিসেন্টলি বিয়ে হয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে তোর বিয়েতে, ধর সবাই চোখ বোচস্য গিলেছে, হাত পা কবজি ডুবিয়ে সব, এবারে গেলার পর বাড়ি ফিরেছে, ফিরে বলছে খাবারটা না আমার ঠিক ভালো হয়নি। না, খাবার নিয়ে কথা শুনিনি, আমি অন্য কথা শুনেছি। মানে কষ্টের দাম মানুষ আগাগোড়াই খুব কম দেয়, আমরা সবাই জানি। মানে যে আমরা কষ্ট করে একটা কিছু অ্যাচিভ করছি সেটা কেউ নিতে পারে না। তা আমি এটা শুনেছি, ও পাইলট বিয়ে করেছে তো ওই জন্য এত দেখাচ্ছে, এইটা শুনেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি যেটাই করেছি, দেখ বিয়ে আমি একবার করব, তা আমার ফুল সেই রাইটটা রয়েছে, আমি নিজের সব ইচ্ছা পূরণ করব। আমি যেভাবে করেছি সেইটা নিয়ে অনেক কথা শুনেছি, বাবা মাঠ সাজাচ্ছে দেখো, কিনি টাকা হলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়, সামথিং এরকম আমি অনেক কিছু শুনেছি। খাবার দাবার নিয়ে শুনতে হয়নি। নিয়েও শুনেছিস প্রচুর কথা, মানে আমরা গিফট খুলেছি, গিফট খুলে বাজে বলেছি, তাতে হচ্ছে সমস্যা। এবার একটা ব্যাপার শোন, ধর কেউ একটা ইউজ করা চাদর আমাকে গিফট করলো, যেখান থেকে তেল ছিটে গন্ধ আসছে, আমি সেটা বলতে পারবো না? আমি বলবো আহা গো কি ভালো জিনিস দিয়েছো, এরকম করতে হবে? এটা হয় কখনো? মানে যে দিয়েছে তার চক্ষু লজ্জা নেই? আমি ওটা গিফট, আমি নতুন বউ, আমার নতুন সংসার, আমি ওটা খুলছি, বিছানায় পাতবো, আমি দেখছি এটা তেল ছিটে পুরনো ইউজ করা, আমি বলবো আহা কি ভালো, এইটাই আমি পাতবো? এটা তো হয় না। আমি জানি না কেন এটা নিয়ে প্রচুর, তুই দেখেছিলি মেবি, প্রচুর পড়েছিল। অনন্যা, বিয়ের পর সমস্ত গিফট দেখার দায়িত্ব কিন্তু আমার, আমি কে আসছে না দেখে তবে ঢোকাবো গিফট করে দিলাম। তো শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, সবার প্রেজেন্ট ইচিং বিচিং। আর এই রাউন্ডে আমরা তোকে কয়েকটা প্রশ্ন করব, তোকে একটু বিচিং সেন্সে অ্যানসার দিতে হবে, ঠিক আছে? মানে একটু বিচিং করবি এরকম ভাবে। আর যদি তুই কোনো একটা এর মধ্যে থেকে স্কিপ করতে চাস, তাহলে এই যে সামনে স্কিপ, একটাই স্কিপ করতে পারবি, কাট করে খেয়ে নিতে হবে, মানে বাকিগুলো আমাকে অ্যানসার করতে হবে একদম অন ক্যামেরা, বিচিং করতে হবে একদম। আবার কি আচ্ছা এমনি গিফট পাবি নাকি? অত সোজা না বড়লোক হয়ে ওঠা। আচ্ছা, তো প্রথম প্রশ্ন আমি করছি দেবলিনাকে। তো সিঙ্গার হিসাবে আমরা জানি যে সিঙ্গার সবসময় ক্যামেরার পেছনে থাকে, বাট তুই এমন একটা সিঙ্গার যে সারাক্ষণ ক্যামেরার সামনে ঘুরঘুর 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 ঘুরঘুর, নিজের মিউজিক ভিডিও নিজেই বানায়, নিজেই ওখানে হিরোইন সাজে, আবার এখন ব্লগও করছে, তো সারাক্ষণ ক্যামেরার সামনে। তোর কি সিঙ্গার হওয়ার ইচ্ছে না অ্যাক্টর হওয়ার ইচ্ছে? আচ্ছা দুটোই এইটা নিয়ে যে কত লোকে শান্তি পাবে না আমাকে কোয়েশ্চেনটা করেছে, মানে অ্যাকচুয়ালি ওরা টোন্টিটগিরি কাটে, তুই আর কি ভালোভাবে না অ্যাকচুয়ালি কি বলবো, আমার ছোট থেকে অ্যাক্টিং করার ইচ্ছে ছিল না, জুলি থেকে আমার ছোট থেকে অ্যাক্টিং করার ভীষণ ইচ্ছে ছিল। মায়ের ইচ্ছে ছিল গান গাইবো, তো আস্তে আস্তে যখন বড় হতে মানে থাকলাম, না তোদেরকে দেখলাম যে মানে আমি বুঝলাম যে অ্যাক্টিং এ প্রচুর খাটনি, মানে সেটা আমি একটু কষ্ট হবে আমার আর কি। তো আমি কি করেছি বলতো, দুটোকে আমি মিক্স করে আমার জায়গায় ফেলে দিয়েছি। তুই কোনোদিন কোনো সিরিয়াল বা কিছু করেছিস? আমি সেই জন্যই আমি বললাম যে আমি জানি তুই করেছিস, সেই জন্য বল দর্শকদেরকে। গোয়েন্দাগিনি করেছিলাম, গোয়েন্দাগিনি তাও করা হচ্ছে তখন ইন্দ্রাণীদিকে আমি রিহার্সাল করাতাম, মানে গানের ওই স্টেজ শো এর জন্য রিহার্সাল করতে যেত। তো ওখান থেকে ইন্দ্রাণীদি বললো একটা এরকম ক্যারেক্টার আছে নতুন বউয়ের, তো আমি বললাম যে আমি তো অ্যাক্টিং মানে কোনোদিন শিখিনি, পারিনি, কিভাবে করবো? বলো হয়ে যাবে, সেরকম কিছু নেই, মানে ডায়লগ বগেরা কিছু নেই,
ঠিক আছে গেলাম, লুক সেট হলো, নতুন বউ, কিন্তু প্রথম দিন গিয়ে সাদা শাড়ি পরলাম। বিধবা নতুন বউ, নতুন বউ, বিধবা ঢপ মেরেছিল না, প্রথম দিনেই বর মারা গেছে, বরই খুন হয়েছে আর কি, বর খুন হয়েছে বলে গেছি। তো এরকম, তারপরে আমাকে বলেছিল সিন নেই, কিন্তু সেখানে কান্নাকাটি অনেক কিছু করতে হয়েছে। তো তখন চোখে গ্লিসারিন দিয়ে কাঁদছিলাম আমি, কিন্তু করেছি। তারপরে বুঝলাম না এত খান্ডি না, তুই আরেকটা করেছিস ফেলনা করেছি। ফেলনাতে তো ইয়ে ছিল, গেস্ট অ্যাপিয়ারেন্স টাইপ, মানে ওই ওদের একটা সিরিয়ালে তো দেখা গেছে, ব্যাস ওই 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 তারপরে নিজে সিরিয়াল করতে লাগলো নিজের গানের ভিডিওতে, তাই তো? ওখানে বিভিন্ন রকম গল্প, প্রত্যেক আর নতুন নতুন ক্যারেক্টার ঢুকিয়ে আনে। আগেরবার পুজোতে আমাদের সবাইকে নিয়ে একটা হয়েছিল, হ্যাঁ মানে অসাধারণ লেগেছিল আমার ব্যাপারটা। হ্যাঁ ওটা ছিল সত্যি, তোরা ট্রিট পাবি আমার কাছে, মানে এক বছর হতে চললো, তারও এক বছর আগের অলিরও কথা, মানে কি তার সব ব্যাপার 3-4 বছর আগে। তাহলে কি, তাহলে তো 4 বছরের পেন্ডিং, মানে ভাবতে সুত্তা কতটা গিয়ে দাঁড়িয়েছে তোর খাবার। কত খাবি, একবারে খেতে তো পারবি না, বারবার যাও। ঠিক আছে নিয়ে আবার ডান। ঠিক আছে চলো, সেকেন্ড কোয়েশ্চেন আমি করছি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, তোকে গানের গায়কির নিরিখে তোকে রেটিং করতে হবে, ঠিক আছে? 1 2 3 4 5 ও কোয়েশ্চেন করলেই আমার জানি না কেন ভয় লাগে। চলো বলছি, হ্যাঁ। অঙ্কিতা, অন্তরা, অন্বেষা, স্নেহা, অনন্যা। আচ্ছা, অন্বেষা মানে পুরনো, বুঝেছি। আর অন্তরা মানে দুই বোন, অন্তরা নন্দী ওরা। হ্যাঁ অন্তরা। অঙ্কিতা মানে অঙ্কিতা ভট্টাচার্য, হ্যাঁ। স্নেহাও ভট্টাচার্য। ওকে ফুল নেম বললে বেটার হতো। অনন্যা চক্রবর্তী। এরে কাকে বলবো ভাই, সবাই পছন্দের আমার। হ্যাঁ বল না, খুব চাপ হয়ে যাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, মানে একদম লাস্ট তাকে ধরা রাখতে চাস না? কি বলি বলতো, একদম কমানোর মতো কেউ নেই, বাট স্টিল আমার সব থেকে পছন্দের সবার মধ্যে অন্বেষা একে, 2তে অন্তরা। অঙ্কিতা, স্নেহা রাগ করবে। কেন রাগ করবে? এটা তোর মনের ভাবনা, ওদের সম্পর্কে ওরা জেনে যাবে। আমার কিছু করার নেই এখানে, কারণ ওরা এমন একটা জায়গায় ফেলে দিয়েছে। অ্যাকচুয়ালি সবাই আমার কাছে ভীষণ পছন্দের, আর সবাই ভীষণ ট্যালেন্টেড। আমি কাকে কি করে নাম্বার দেবো, তাও আমি কি করে দেবো সিরিয়াসলি? অন্বেষা, অন্তরা, তারপর চোখ বন্ধ করে বলে দে, নাহলে খেয়ে নে। না স্কিপ রাখা রয়েছে সামনে। অন্বেষা, অন্তরা, অঙ্কিতা, স্নেহা, অনন্যা একদম লাস্টে। ভাই দেখ, কারণ হচ্ছে আমি স্নেহার গান প্রচুর শুনি, কারণ স্নেহা আমার ভীষণ ক্লোজ আর কি, স্নেহাকে ভীষণ ভালোবাসি আমি। ওকে, অনন্যার গান শুনিস না? শুনি, মানে ওই বেসিসে না, খুব কম, কারণ আমাদের হয় না জনারটা আলাদা। পরের প্রশ্নতে আমি যাই। বাবা সায়ক এত সময় নেই একটা প্রশ্ন বোঝাতে, না আমি একটা ইজি প্রশ্ন দিচ্ছি তোকে, ঠিক আছে? সেই ইজি প্রশ্নটা হচ্ছে যে, বিয়ের আগে কটা প্রেম করেছিলি? এটা ইজি কোশ্চেন। খুব দিয়ে অফ ক্যামেরা প্রচুর মার খাও, মেরে দে না এখনই, অফ ক্যামেরা কেন? আরে একটা সুন্দর প্রশ্ন করেছি, গুনতে তো সময় লাগবে, নে গোন আবার। আশা করে তাকালাম। আচ্ছা হ্যাঁ। আচ্ছা কি বললি তুই, গুনতে সময় লাগবে? বিয়ের আগে কটা? ও বললো গুনতে সময় লাগবে, গোনা লাগবেই। না ওরকম কিছু না। হ্যাঁ করে যাই আমরা। কি লাগবে সবাই, না লাগবে না? প্রেম সেরম বেসিসে হয়নি, মানে বিকজ হচ্ছে আমি বলছি, আমি এই ব্যাপারটা না ব্যাপারটা একটু ছড়ানো, আমি বলছি। আমার কথা হতো, এরকম কথা হয়েছে, মানে পছন্দ হলো না, এমনি জাস্ট হয় না কথা বলা স্টার্ট হলো, যেমন হুটহাট করে কথা বলা, মনে হচ্ছে কিছু হতে পারতো, বাট হলো না, পছন্দ হলো না। প্রথম কথা বলা শুরু করলাম, বলছে চলো গাড়ি নিয়ে ঘুরে আসি, বাইক নিয়ে ঘুরে আসি, আমার সেগুলো পছন্দ না। আমরা না তোদের ব্যাক স্টোরি জানতে চাইনি, কি হলো ফুচকা খাওয়াইনি বলে ছেড়ে দিলাম, আমাকে ক্লিপ কিনে দে। এইবার আমি একটা কথা বলবো, তুই তো মানবি না। তুই বলতে আছিস তুই একটা প্রেম করেছিস, তাই তো? তাহলে সেটাই বল। আমার একটা রিলেশনশিপ ছিল 5 বছর। ভাই মাত্র একদম এইসব করিস না। আমি একটা 5 বছরের একদমই দিচ্ছি না। মা না খুব স্ট্রিক্ট ছিল, জানিস তো, মানে কলেজে মায়ের চোখ এড়িয়ে কতজনের সাথে প্রেম করার ট্রাই করেছে? আচ্ছা ট্রাই একদমই না। ট্রাই এটা আমি কি করে বলবো, এটা তো 100 পার হয়ে গেছে, এটাই এক্সপ্রেশন ছিল। এরকম করিস না, তুই পুরো আমার ইমপ্রেশন খারাপ করে দিচ্ছে আমার। গুনে কি তুই একটাই বলবি? একটা আমার
5 বছরের প্রেম ছিল, আমি বলছি সেটা ওকে তুই একটু। একটা আমার 5 বছরের প্রেম ছিল, তার আগে টুকটাক অনেকের সাথে কথা হয়েছে, পছন্দ না কথা হয়েছে, জাস্ট ওই এমনি কথা, ওরম প্রেমই করিনি আমি ভাই। টুকটাক কথা বল তুই আমাকে। আরে ওরম ওই জন্য বললাম বুঝতে যাওয়া লাগবে, তাহলে তো ছেড়ে তো, তাহলে পৃথিবীর বাইরে বেরিয়ে যাবো আমি। তাহলে অনেক ছিল, অনেক ছিলাম 100 পার। যা পারছে এরকম করলে আমি কথা বলবো না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তোর মিউজিক ভিডিওতে এত এত সুন্দর সুন্দর ছেলে কাস্ট হয়, কারোর সাথে কিছু আমি কাজ করি তাদের সাথে ওরম নেই। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, তোর কি মনে হয় তোর কম্পিটিটর কে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাস সিঙ্গিং ইন্ডাস্ট্রিতে, সিঙ্গিং প্রফেশনে? আর কটা কোয়েশ্চেন আছে, আমি এটা খাবো প্লিজ খা। আর একটা আছে, খেয়ে নে। তোর কম্পিটিটর কে যাকে দেখলে মনে হয় শিট এটাও গিয়ে নিল, আমি কি করব? মারামারি নেই আমার সাথে, হ্যাঁ মারামারি নেই, কিন্তু মনে হয় যে এই আমার বাজারটা শেষ, এই লোকেশন আমি শুট করবো ভেবেছি, ও করে নিল। যা এই গানটা আমি করবো ভেবেছি, এটা আমি জানি তাই বললাম। এই গানটাও আমি জানি। বন্ধু হলে তো অ্যাডভান্টেজ নিতেই হয় একটু। বাবা বল বলে ফেল। আরে এত ভয় পাস না, বিচিং করছিস না ওরম না ওরম কিছু নেই, বাট ঠিক আছে দাঁড়া, ও বলবে রে, বলবে। বলিস না এভাবে, সবাই জেনে যাবে, খেয়ে নে। এমন কিছু তেতো না। না রে বল তো, ওর কথা শুনিস না, খুব তেতো ওটা। ভাব একজন হচ্ছে পজিটিভ, ওদিকে নেগেটিভ। আমি ওটাই বলতে চাইছি, নেক্সট যারা আসবে এখানে বুঝে শুনে এসে বসো। কি জ্বালাতন না, আমার কম্পিটিটর ওরকম কম্পিটিশন আমার আমি বলছি, আমি কম্পিটিশন আমি সত্যি কারোর সাথে করি না, কারণ আমি আমার মতো কাজ করি। বাট স্টিল আমার মনে হয় যে মানে ওই জানি না কিভাবে আমি যে গানগুলো করবো প্ল্যান করি, সেগুলো মানে একজন আছে করে ফেলে। কে? ওটাই বলছি, অঙ্কিতা করে ফেলে। অঙ্কিতা, দিস ইজ নট ডান। না ওর মনের কথা তুমি কি করে জেনে যাও গো? কি করে? আমার কোনো সমস্যা নেই, বাট স্টিল অ্যাকচুয়ালি কমলাটা যখন ও করেছিল তার ঠিক 2 মাস আগে আমি আর মা বসেছিলাম আলোচনা করতে। শুনি দাও কমলা, দেখি না এক্ষুনি কে ভালো করেছে দেখি। চলো আমি গাইবো না এখন। না গানের নাম হবে, গান হবে, শুরুতেই কথা হয়ে গেছে। আমি কমলা বলিনি তো, আমি কমলার নাম তো দেখ, কমলা ফুল ঝুলছে। কমলা চলো না চলো কমলা প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ কি আছে, তুই কিভাবে গাইবি আজকে সবাইকে প্ল্যান করেছিলিস তো? না আমি ভাবছি যেটা ভেবেছিলি, ভেবেছিলাম গাইনি, একটু কিছু চেঞ্জ করে একটু গেয়ে দে না। তাহলে তোর এটা কি করছিস তুই? তাহলে আমি সত্যি বলছি, এইটা আমি গাই না, এই গানটা আমি তারপর থেকে গাই না। ঠিক আছে, এখানে আজকে থেকে শুরু করিস না। এই আজকে এখানে গাইবি, তারপরে তুই আবার বানিয়ে দিবি নিজের মতো। চল সেখানে সাহেব গিয়ে নেচে আছে থমকে। খুব বাজে, আমার এটা হাসাচ্ছে না, গলায় কিছু নেই। চল প্লিজ। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। হে গো কমলা নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। হে গো কমলা নৃত্য করে থুমকিয়া থুমকিয়া রে। কমলা নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। আমরাই নেচে দিচ্ছিলাম, নৃত্য করে দিচ্ছিলাম। কিছু লিখবে না, অঙ্কিতাকে ট্যাগ করে লিখুন। না অঙ্কিতাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই অঙ্কিতার সাথে কোনো প্রবলেম নেই আমার। তো প্রবলেম কেন থাকতে যাবে? ইন্সপিরেশন। হ্যাঁ। তো পরের প্রশ্ন হচ্ছে যে তুই এত তো গান গাইছিস, সমস্তটাই বেসিক্যালি ইউটিউব প্ল্যাটফর্মে, তাই তো? তো মুভিতে গান গাওয়ার ইচ্ছে নেই, বা কোনো সুযোগ এসেছে বা চাইছিস, সুযোগ পাচ্ছিস না? প্লেব্যাক করার ইচ্ছা সব সিঙ্গারের থাকে। এবার হচ্ছে আমি করেছি তোর ওই হিন্দি টু বেঙ্গলি দেখবি ডাব হয় না অনেক সময়, ওই কাজগুলো আমি করেছি, অনেক করেছি। এবার আগের বছর যেমন একটা মানে কনফার্ম কাজ ছিল যে হবে, মানে ওটা আমি করছি এরকম জানতাম, কিন্তু হয়নি, আলটিমেটলি ব্যাপারটা ঘুরে গেছে। কি মনে হয় যে কোনোভাবে তোর ইনস্টাগ্রামে গান শুরুটা করা উচিত? এটা আমিও ভাবছি জানিস তো, কিন্তু ভেবেই থেমে যাই মাঝে মধ্যে, তারপর আর হচ্ছে না। আচ্ছা ইনস্টাগ্রামে কাকে স্টক করিস? মানে সিঙ্গার না সবার কথা বলছি? সিঙ্গার বা সবাই, বা প্রোফাইল ওয়াইজ, মানে যার প্রোফাইল খুব ভালো লাগে, তোর জনার সিঙ্গিং, তো তুই সিঙ্গার বলতেই পারিস। আমি শ্রেয়া ঘোষাল আমার
সবার আগে আমি ইনস্টা খুলেই আগে ওনাকে ফলো করে দিয়েছিলাম। এবারে তো আর বলা যাবে না যে কলকাতা বল কলকাতা, এটা আর বলা যাবে না, কারণ শ্রেয়া ঘোষাল আমি ইনস্টা খুলেই ওনাকে ফলো করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে স্নেহাকে ফলো করি, স্নেহা ভট্টাচার্য যার কথা বলছিলি, স্নেহাকে ফলো করি। অঙ্কিতাকে মানে আচ্ছা কেন করছিস সেগুলো দেখতে হবে, ভুলে গেছি। রিসেন্টলি একটা ছেলে দেখছি বেশ ইনস্টাগ্রামে, অন্ধ ছেলে একজন গাইছে, বেশ ভালো লাগছে ওর গানগুলো, ওকেও ফলো করলাম, কালকে করলাম, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। এই ঠিক আছে, নেক্সট আমার প্রশ্নটা হচ্ছে, এই যে তুই নিজের ক্যারিয়ারের বাইরে গিয়ে একদম আলাদা প্রফেশনের একজনকে তুই বিয়ে করলি, কি মনে হচ্ছে? মানে এই রকম যারা বিয়ে করে সেম প্রফেশনে না গিয়ে ডিফারেন্ট প্রফেশনে, কি কি প্লাস পয়েন্ট থাকে, কি কি নেগেটিভ সাইড তোর মনে হয় যে বোঝে না, বা এই যে জিনিসগুলো হয় আর কি, কি মনে হয়? আমি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে, বল দেখি। অ্যাকচুয়ালি আমি অনেক মানে ছোট থেকে মানে যবে থেকে বিয়ে করবো ভেবেছি, অত ছোট থেকেও নয়, যবে থেকে বিয়ে করবো ভেবেছি, আমাকে সবাই বলেছে সেম প্রফেশনে বিয়ে করবি না, প্রবলেম হবে, কি না হিংসা হবে, মানে তোর কাজ বেশি আমার কাজ কম, এরকম একটা হয়, জেলাসি নাকি থাকে। তো আমার একটা টার্গেট ছিল যে ডিফারেন্ট কিছু করব, বাট প্রভার সাথে তো আমার 1 বছরের আলাপ, তারপর বিয়ে হয়ে গেছে। এবার সমস্যাটা কি হয়, ভীষণ এমনি আন্ডারস্ট্যান্ডিং, মানে লাইক কেন জামা কাপড় পরা নি, ধর আমি বললাম স্লিভলেস পরবো, কেন পরবে না, নিশ্চয়ই পরবে, কি হয়েছে, সব ঠিক আছে, ভালো লাগবে। সমস্যাটা হয় মাঝে মধ্যে কাজের টাইমিং নিয়ে, মানে ধর এক এক সময় এরম হয়, ও ঢুকছে আমি বেরোচ্ছি, আমি ঢুকছি ও বেরোচ্ছে, এবার তখন একটা এরম হয়ে যায়, আমরা তো কথাই বলতে পারি না, আমরা তো বসতেই পারি না, আমি ঢুকলে তুমি থাকো না, তুমি থাকলে আমি থাকি না, এরকম করে কিভাবে ভালো লাগে বলো, বাড়িতে সারাদিন আমি একা থাকি, এইটা হয়। এবার এইটা নিয়ে মাঝে মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করে ফেলি, পরে নিজেও ফিল করি যে না, যখন ও থাকে না আমারও খারাপ লাগে। তো এটাই হয়, মানে আন্ডারস্ট্যান্ডিং একটু ওই টাইমিংটা নিয়ে সমস্যা, আদার্স কোনো প্রবলেম নেই। বুঝলাম। এটা আরো এর সাথে অ্যাটাচড কোয়েশ্চেন, এই তোর মায়ের, তোর শাশুড়ি মায়ের আর তোর বরের দুটো ভালো গুণ, দুটো খারাপ গুণ বলতে হবে সবাইকার। তাহলে মাকে দিয়ে শুরু করি। মায়ের হচ্ছে এরকম করছে, তখন থেকে আমাকে এরকম আচ্ছা, মায়ের হচ্ছে ভালোটা মারেনি কিছু, এই অনেক কাকিমা থেকে এত কথা কথা বলতে বলতে মুখে এসে পড়লো, আরে কাকিমা। মায়ের ভালোটা হচ্ছে ভীষণ সাপোর্টিভ সবকিছুতে, মানে লাইক আমি ট্যাটু করছি, পাশে বসে আছে, প্রথমে এরকম মানে করবি, তারপর পাশে বসে আছে, ট্যাটু করছি দেখছে, গাড়ি চালানো শেখা নিয়ে যেমন, মানে সাপোর্টিভ ভীষণ, ওটা মায়েরই টার্গেট ছিল। বাজে গুণ হচ্ছে বাজে গুণ, মায়ের বাজে গুণ কি করে বলি, বাজে গুণ হচ্ছে তুমি যত নতুন জামা কাপড় কিনে দাও, সব জামা কাপড়ে ন্যাপথলিন আলমারিতে, ঠিক ছেঁড়া ফাটা ফুটো কোথায় কি আছে এমন ভাবে পরে বেরোবে, লোকে বলবে আহা মেয়ে সারাক্ষণ ফাট মেরে ঘোরে, মায়ের নেই। এদিকে বিশ্বাস কর, যখন আমার সাথে যখনই বেরোবে মিনিমাম আমি 2-3টা কুর্তি, 2-3টা শাড়ি আমি কিনে দেবো, সব আলমারিতে ন্যাপথলিন। আজকে যেটা পরে এসছে সেটা কালকে আমি চিৎকার করেছি লোকের সামনে, তোমার জামা কাপড় নেই, তুমি এটা কেন পড়েছো, তারপরে সেটা বেরিয়েছে আলমারি থেকে। তার সেকেন্ড হচ্ছে, এটা আমি মায়ের থেকে আমিও পেয়েছি, হুটহাট মেজাজ, মাথা গরম, কথা কম বুঝে মাথা গরম যেটা হয় মাঝে মধ্যে, হঠাৎ করে উঠবে। অল্প না, তুই পুরোটাই পেয়েছিস। শাশুড়ির ভালো গুণ হচ্ছে আমাকে ভালোবাসে প্রচন্ড, যেমন নিজে কেনাকাটা করে তেমনি আমাকেও, মানে নিজে যদি দুটো কেনে আমাকেও 2-3টে কিনে দেয়। সেকেন্ড কি বলবো, হ্যাঁ সেকেন্ড হচ্ছে ভীষণ মিশতে ভালোবাসে, মানে ধর রুমের মধ্যে 5 জন নতুন মানুষের সাথে কথা বলে, সে কোন স্কুলে পড়েছে, কোথায় খেতে যায়, কোন অফিসে যায়, সব জানা হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। নেগেটিভ হচ্ছে বলো দেখি, শাশুড়ির বুড়াই করো। ধর আমার আর প্রভার প্রবলেম ঝামেলা হচ্ছে দুজনের মধ্যে, প্রথমে সাপোর্টটা ওর দিকেই চলে যায়, ওটা হয়ে যায়, মা তো কিছু করার নেই, প্রথম সাপোর্ট ওখানে চলে যায়। পরে যখন একটু হয় না, একটু বাড়াবাড়ি হয়ে গেল, বা একটু আমি আবার হা 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 করলাম করে বলে ইয়ে করলাম, তখন আবার ঘুরে যায়, মানে প্রথমে বোঝে না আর কি, পরে গিয়ে বোঝে, প্রথমটা বোঝে। সেকেন্ড প্রচুর খরচ করে, খরচটা কিন্তু তোমায় কমাতে হবে, ঠিক আছে? প্রচুর খরচ করে, নিজের জন্য করে, সবার জন্যই করে, বাট প্রচুর করে, প্রচুর, মানে বেরোলেই খরচ করে। ফাইন। বরের ভালো গুণ হচ্ছে সাপোর্টিভ, খুব প্রচন্ড সাপোর্টিভ, প্রচন্ড ভালোবাসে, মানে আমাকে প্রচন্ড ভালোবাসে। দুটো হয়ে গেছে না, একটাই সাপোর্টিভ। কি ভালো গুণ নেই? আছে মাই, কি এরকম করিস না। ও আচ্ছা, একটা পার্সোনালিটি আছে, পার্সোনালিটি আমার খুব ভালো লাগে, মানে দুটো হয়ে গেছে। বাজে গুণ হচ্ছে ওই যে কথা কম বোঝে,
প্রচন্ড কথা কম মাথা বলছে, মানে মোটা, তাই আমি তো এটা বললি তুই। বলিনি। তুই তো বললি এই এক্ষুনি। প্রভু, আমি কিন্তু এটা ওই ও বললো গো, এরকম করো না। আমি এরকম বলিনি, একদমই নয়। মাঝে মধ্যে হচ্ছে মানে ওই একটু ট্রাস্ট ইস্যু হয়ে যায়, সেটা অন্যদিকে, মানে আমি ওকে ধর ভরসা করে না। ওইরকম ভরসা না, মানে আমি ওকে বলছি এই দেবলীনাকে ভরসা করে না, তার মানে ও এমন কি করে? ওরকম ট্রাস্ট ইস্যু না, মানে এটা হয় হচ্ছে আমি বলছি তোমাকে এই জামাটা ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, অ্যাটিটিউড প্রবলেম আছে মাঝে মধ্যে। না না, তুই কিন্তু কথাটা ঘুরিয়ে ওই দিলি। তো, ওইটাই, ট্রাস্ট ওইটাই। ইস্যু তুই ঠিক বললি Trust না। issue মানে আমার সাথে attitude। মিলছে না এ কথাটা। ভাই, হয়েছে বাজে গুণ তো, বুঝছিস তো? অ্যাটিটিউড সমস্যা না, ট্রাস্ট ইস্যু, ওই দুটো দুটোর মধ্যে একটা ধরতে হবে। অ্যাটিটিউড প্রবলেম। ট্রাস্টটা তো বলবে না। তারপরে trust- এরকম করিস না। যাই হোক, এই রাউন্ডে প্রচুর হাই আমরা করলাম। প্রচুর মজা করেছে এই রাউন্ডে, আর তার জন্য আমাদেরকে এত সুন্দর করে হাসানোর জন্য তোর জন্য রয়েছে Miracle সুন্দর entry। সুন্দর না রে গিফট ভাউচার। ওকে, তো এই রাউন্ডে দারুণ অ্যান্সার করে তুই জিতে যাচ্ছিস সব কার্ডের তরফ থেকে গিফট ভাউচার। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে। শপকার্ট আছে কিন্তু কেষ্টপুর, কালিকাপুর আর এখন ব্যারাকপুরেও। শপকার্ট মানেই বিগ ব্র্যান্ডস, বিগ ডিসকাউন্ট। অসাধারণ ভাবে আমরা হেসেছি এই রাউন্ডে, আর এই এত মিষ্টি স্মাইলটাকে বজায় রাখার জন্য ভিস্তা স্মাইলস এর তরফ থেকে তুই পেয়ে যাচ্ছিস গিফট ভাউচার। আমি দাঁতে স্কেলিং করাতে যাবো। একদম, ভিস্তা স্মাইল কিন্তু রয়েছে রাজারহাট মেইন রোডে। ভিস্তা স্মাইলস, ইওর স্মাইল আওয়ার সিগনেচার। তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, আকাঙ্ক্ষা হার্বালস প্রেজেন্টস কানামাছি ভোবো, যাকে পাবি তাকে চো। এই যে তোর সামনে এসে গেছে একটা ব্ল্যাক বক্স। আমি না, হ্যাঁ, box। হ্যাঁ। সামনে চড় রয়েছে- মারতে। সামনে রয়েছে কালো বক্স, ওর মধ্যে অনেক কিছু জিনিসপত্র থাকবে, সেগুলো তোকে ছুঁয়ে ছুঁয়ে ফিল করে মানে কিরম টাইপের কি থাকবে? যা ইচ্ছা যা থাকতে পারে, যা কল্পনা করতে পারিস তুই। চলে যাচ্ছে প্রথম জিনিস, দেখি তো। আস্তে আস্তে নৌকা, কি এটা? এই মা, কিরম একটা বিচ্ছিরি টাইপের টেক্সচার এটা। কি বলতো, শুকেনে শুকেনে আটা বা ময়দা মাখা? ওই একটা হেল্প করে দিলাম, শুকিয়ে কি করে কি সব হ্যাঁ, ভেবে আটা বা নিচ্ছে ময়দা মাখা। মনে মনে। চোখের সামনে চলে এসেছে সেই বহু পরিচিত কালো বক্স। এবারে কি যায়? এরকম আওয়াজ হচ্ছে কেন রে? একটা পাখি। দে দে দে, তাড়াতাড়ি ধর। দাঁড়া দাঁড়া, এরকম আওয়াজ হচ্ছে? আরে ধর। না, না, এরকম আওয়াজ হচ্ছে কেন? তুই না দে সত্যি? না, তো দে। দে না রে। হাতটা ছাড়া। বন্ধই হয়ে গেল। দেখ দেখ, দাঁড়া। ই মা, এটা কোন আকাশ করছে কেন? হাত দিয়ে ধরে আছি, হ্যাঁ। ও, তুই ধরে আছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, বন্ধ হয়ে গেল কেন? নে নে, ধর ধর ধর। দাঁড়া ধর। ইমা, দু হাতে ধরতে পারবো? হ্যাঁ, এরকম আওয়াজ দিচ্ছে কেন? কি এটা? বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, এরকম আওয়াজ দিচ্ছে কেন? কি এটা? বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, মাছ। মা। মাছ। এই আবার চলছে। এইটা হচ্ছে কানকো, এই যে লেজ। ঠিকই- বলে ঠিকই তো বলেছি। আরে চটপট করছে, জলে দিতে হবে ওকে, তুই যা, মরে যাবে এক্ষুনি। ওটা। নেক্সট। নে, দে হাতটা দে। যা, যা। তুই দাঁড়া। খোঁজ। খোঁজ মানে কি, জ্যান্ত নাকি? হ্যাঁ, নড়ছে না, তারা জ্যান্ত নেই। মরে গেল কি মা, কিরম একটা? মরা এটা। এই, এদিকে টিকটিকি টাইপের কিছু একটা। নাম কি করে বলবো? মানে পুতুল তো জ্যান্ত নয় তো। না, মরা। টিকটিকি টাইপের কিছু একটা। ঠিক, ওকে ফাইন, ছেড়ে দাও। আমার হাতে লেগে গেলে কিন্তু গন্ধ যাবে না। আমি তার হাতে লাগাবো না। চল নে দে। ও বললো হাতে লাগলে গন্ধ যাবে। দে দে দে। তোকে তো হাত দিয়ে ছুতে হবে, কি করে আচ্ছা, করবি? পাখির ভেতরে আছে, সাবধানে। আমি হ্যাঁ, শো করতে কি হয়েছে? শোতে যাবো, হাতে গন্ধ। আচ্ছা, আমি নিচ্ছি। না করে কেন করছি? ই মা, এটা কি? কোনো গন্ধই নেই। কোথায় গেল? ই মা, কি করছে সারা গায়ের মধ্যে? ই মা, এটা কি? কফ, আমার সর্দি, বের করে রেখে দিয়েছি। ইস, এ ছিঁড়ছে জেলি এটা। আরে সর্দি, থোকা থোকা। তোর এত সর্দি, তুই মানুষ না গন্ডার রে? না, এটা আমার কেন যে গন্ধ, জেল মনে হচ্ছে, জেল থকথকে টাইপের, অ্যালোভেরা বা জেল টাইপ কিছু। অ্যালোভেরা জেল। অ্যালোভেরা নয়, জেল টাইপের কিছু একটা। ঠিক আছে, এমনি আমরা ফেলে দিয়েছি।
চলো দেখি এবারে এটা তোর গায়ে ফায়ে পড়তে পারে। করিস না, শাড়ি নষ্ট হয়ে যাবে। এটা এবারে গায়ে ফায়ে পড়তে পারে বলে আমার মনে হয়। তুই কি করবি? তুই ছেলে ছেলে বলবি না কি করে এত ভয় মাইকটাই খুলে ফেলেছিল। ঠিক আছে এবারে নেক্সট। করিস না গো। গাইকে বসে থাকবে, তুই জাস্ট ছুঁয়ে বলবি ওটা কি। ঠিক আছে নে হাতের ওপরে ফেলে দিস না কিন্তু। ইমা হাঁটছে নাকি? ঠিক আছে আমার গায়ে কেন দিচ্ছিস? হাঁটছে। এটা বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ দাঁড়া পারবি না? কি বল এটা কি বল? ওপর থেকে হাত বুলিয়ে বল, ওকে আদর কর। বল আদর করতে হবে ওকে, বায়না করছে। কি এটা? সুর আছে তো। এই সেটা রাবারের মাকড়সা। মাকড়সা? মাকড়সা বলবি? মাকড়সা মানে ওই যে আটটা না করে আটটাই থাকে মাকড়সা। তো ফাইনালি ভীষণ ভালো গেস করতে পেরেছে, সবকটা ঠিক বলেছে। হ্যাঁ এই লাস্টেরটা কি ছিল বল? একদম কি কি ছিল তোদের বলে দিই। আমার তরফ থেকে ছিল হচ্ছে ময়দার মাখার বাটি, ময়দা ছিল, আমি আটা ময়দা বললাম। তারপর ছিল একটা টিকটিকি, একটা মাকড়। ওইটা কি ছিল? ওই থকথকেটা পারেনিও। তুই তো বলিস সব পড়ে গেছে। স্লাইম। স্লাইম ছিল। আচ্ছা আমি আবার হলো জেলি। ওই কাইন্ড অফ জেলি, অনেকটা কাছাকাছি গেছিস। আর এই হচ্ছে আমাদের মরে গেল, এখন অনেকক্ষণ জিন্দা ছিল বেচারা, জল লাগবে। কিউট, এটাই আওয়াজ করছিল না তো? এটা ঠিকই বলেছি। ঠিক আছে সবকিছু মোটামুটি ঠিকই বলেছে, তাই সবকিছু ঠিকঠাক উত্তর দিয়েছে, একটা বাদ দিয়ে ওটা আমরা কনসিডার করলাম। তাই জন্য তোর হাতে চলে যাচ্ছে আকাঙ্ক্ষা হার্বালস এর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। বাহ, লম্বা কি লেখা পড়? তোর জন্য মেসেজ আছে এখানে। তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট উপহার, সৌন্দর্যের গোপন চাবিকাঠি। আকাঙ্ক্ষার ব্যাপারে তো দেবলীনাকে বলার কিছুই নেই, আমরা সবাই মাখি, মানে আমরা দুজনে তো ডেফিনেটলি মাখি, আমাদের পরিবারও মাখি একদম। আকাঙ্ক্ষা হার্বালস কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় অ্যাভেলেবেল, এবং ওদের ওয়েবসাইট থেকে আপনারা। তাই বল কেমন মাখছিস? আমি তো এইটা দিয়ে রাখি আছে, আমার মানে তেলটা শেষ হয়ে এসেছিল, আর কি ভাগ্যিস দিয়ে ভাগ্যিস হয়েছে। এটা কেমন লাগে? এটা দিয়ে মেইনটেইন করছিস তুই আবার? হ্যাঁ আমি আমার এটা বেস্ট অয়েল, আর এটা হচ্ছে মেকআপ রিমুভার বেস্ট। একদম আকাঙ্ক্ষা আর কিছু আমরা ইউজ করি না। পুরো পুরো মানে একদম চলে এসেছে, যেগুলো লাগবে চলে এসেছে আমার, খুব ভালো। তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, তোমার সাজাবো যতনে এন্ড জোরদার শাড়ি হাউস প্রেজেন্ট চোর পুলিশ। আর এই রাউন্ডে আমরা কিছু জিনিস চুরি করব, চেঞ্জ করব, যা খুশি তাই করতে পারি, কিন্তু তার আগে পুলিশকে ডেকে আনি। পুলিশ চলে এসো। আমি এটা টুপি পেয়ে গেছি পুলিশের। এক্স্যাক্টলি। ভালো করে দেখে নাও টেবিলটা, তোমার কাছে রয়েছে 30 সেকেন্ডস তার মধ্যে এক্স্যাক্টলি যাবতীয় পুরোটা রেকি করে নিতে হবে, ঠিক আছে? তো ইওর টাইম স্টার্টস নাও। দেখে নে কিন্তু সবকিছু, এগুলো 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 সব দেখে নে, গোনাগুনতি সব করে নে বাবা। এদিক ওদিক হয়ে গেলে কিন্তু জানিসই ধেরে চোর আছে তো পাশ। আমি যেটা বুঝতে পারছি। দেখছি তো, দাঁড়া গোলাস না। আমি তো বুঝে নিয়েছি কি কি চুরি করব, দেখি ধরতে পারিস কিনা। টাইমস আপ। চলো যা পালা পালা যা একদম সোজা ঘরের ভেতরে। থানাতে গিয়ে বস চুরি হলে ডাক দেব। তো পুলিশকে পাঠিয়ে দিয়েছি, এবারে চুরিগুলো শুরু করি। সিন্ড্রেলাকে গায়েব করলাম, গৌরাঙ্গ ভক্তকে তুলে নিলাম, প্রেমিকের হাতে ছাতা গুঁজে দিলাম, খোপার কাটা পজিশন চেঞ্জ করে দিলাম, ব্যাটম্যানের ট্রেটা খুলে দিলাম, মন্দির চুরি করলাম। আমাদের চুরি করা ডান। এবারে পুলিশকে ডেকে নেব। পুলিশ দেখি কেমন চোর ধরো। পুলিশ এসে গেছে, পুলিশের ডিউটি কিন্তু শুরু। তো টাইম শুরু হলো এখন থেকে। এখানে কি একটা ছিল? কি ছিল? অনেক কিছু ছিল। এটা 4টে ছিল, বেশ একটা নেই। এটা 3টে ছিল, একটা নেই। দুটো চেঞ্জ ঠিকঠাক ধরলো। তারপর এইটা অন্যরকম ছিল, পাশাপাশি ছিল, ক্রস হয়ে গেছে। আচ্ছা 3টে। এখানে আরেকটা মনে হয় গাড়ি ছিল। গাড়ি ছিল না, গাড়ি না। কি ছিল রে? আর কি ছিল এখানটাতে? কি বলতো কি ছিল? একটা মিষ্টি মতো টেডি বিয়ার ছিল না? জয় মা জয় মা জয় মা জয় মা। ওখানে কি ছিল? আমি জয় মা করলাম। জয় মা মানে কি?
আরে দেখ এদিকে আরো দেখ। ওই গাছটা কি আরেকটা ছিল? সেটা আমি কেন বলবো? আমাকে কেন জিজ্ঞেস করছিস? চুরি বলে দেবে নাকি? কি চুরি করেছে? আর ওখানটা কিছু একটা ছিল। কি ছিল? মনে পড়ছে না। কি ছিল? কি বলতো? এটা মুভিতে ফেমাস। বাড়ি না, কি? জয়মা মন্দির ছিল। মন্দির। হ্যাঁ। চলো লক কিয়া যায়। এইখানটা মনে হয় কিছু একটা ছিল, সেটা বুঝতে পারছি। সব চুরি ধরে দি। টাইমস আপ। আরো একটা সেন্স তুই বলতে পারিস, এটা হচ্ছে ছাতাটা অ্যাড অন হয়তো এই গেল। ও ছাতাটা ছিল প্রেমিকের না, ছাতা না? ছিলই না। তো তুই যেটা ধরতে পারিস সেটা হচ্ছে ব্যাটম্যানের ট্রেটা খুলে গেছে, এটা বন্ধ ছিল। এখানে একটা মন্দির ছিল, হিড়িম্বা টেম্পল, ওটা আমরা চুরি করে নিয়েছি। Okay. কাটাটা ঠিক ধরেছিস, এটা কিন্তু পাশাপাশি ছিল, এটা ক্রিস ক্রস হয়ে গেছে। এখানে একটা পুতুল ছিল, সেটা চুরি করে ফেলেছি। এইখানে ছাতাটা অ্যাড অন হয়েছে, এখানে সিন্ড্রেলা উধাও হয়ে গেছে। তা তুই মোটামুটি 6টার মধ্যে 4টে ঠিকঠাক ধরে ফেলেছিস, তাই গিফটটা ওকে আমরা দিয়েই দিই, এত কষ্ট করে পুলিশ এসেছে, তাই না? তো এই রাউন্ডে পুলিশ নিজের কাজ ঠিকঠাক করেছে বলে পুলিশ পেয়ে যাচ্ছে তোমার সাজাবো যতনের তরফ থেকে একটা 24 ক্যারেট গোল্ড প্লেটেড সোনার হার। কি সুন্দর। তোমায় সাজাবো যতনে কিন্তু কাঁচরাপাড়া আর কেষ্টপুর দু জায়গায় রয়েছে। জোয়ারদার শাড়ি হাউসের পক্ষ থেকে দেবলীনের হাতে চলে যাচ্ছি সুন্দর শাড়ি, খুলে বের করে দেখা পছন্দ হয়েছে কিনা? কি রং, চকমকে শাড়ি একটা, চকমকে, খুব খুব সুন্দর। সুন্দর, কালারটা ভালোই লাগবে তোকে। এটা ওই পছন্দ করে বলেছিল যে এটাই আমাকে দিবি। হ্যাঁ মানে আরে এটা ওখানে জোয়ারদারে বলে গেছিল যবে আমি খেলতে আসবো আমাকে এটাই দিবি। আচ্ছা, জোয়ারদার শাড়ি হাউস কিন্তু কাঁচরাপাড়া এবং শান্তিপুর দু জায়গায় রয়েছে। তোমরা চাইলে বিয়ের শপিং থেকে দুর্গাপুজোর শপিং সবকিছু করতে পারো ওখান থেকে। অসাধারণ খেলেছে আমাদের সাথে দেবলীনা নন্দী, তাই জন্য চলে যাচ্ছে তৃতীয় হাউস অফ জুয়েলারির তরফ থেকে একটা সুন্দর রূপোর মঙ্গলসূত্র। কেমন আছে? সবে সবে বিয়ে হয়েছে না? তুই কি করে জানলি? আমার জাস্ট একটা মঙ্গলসূত্র মানে একটু ছিঁড়ে গেছে আর কি। আমরা জানি যে তোর বিয়ে হয়েছে, তোকে আমরা সব জানি, এটাই দেবো, সব বুঝি। সুন্দর এটা। বাই দ্য ওয়ে, গিফটের গল্প কিন্তু এখানে এখনো শেষ হয়নি। আমাদের এটা বড়লোকিয়া গেম শো, তো বড়লোকিয়া গিফট তোকে দিতে হবে না? আরো আছে? আরো আছে। তো আমাদের বড়লোকিয়া গেম শোতে আসার জন্য দেবলীনা পেয়ে যাচ্ছে তৃতীয় হাউস অফ জুয়েলারির তরফ থেকে একটা গোল্ড কয়েন, আর সাথে গয়নার মেকিং চার্জে কিন্তু 50% অফ। Wow. বুঝেছিস? গোল্ড কয়েনটা কোথায় রে? হ্যাঁ, কোথায় রে? এই তো খুলে এই তো জানিয়ে যা ওটাই। আরে দেখ, অত বাজেট তোরই আছে আমাদের। এ কি বড় কি কিছু এই নে, ওখানেই ছিল, তুই দেখতে পেলি না? কিরম ভেলকি দেখালো দেখলি? সোনারপুরে তৃতীয় হাউস অফ জুয়েলারি থেকে সোনা কিনুন নিজের মনের মতো, আর মজুরি দিন অল্প স্বল্প। এখানেই কিন্তু শেষ নয়, তৃতীয় হাউস অফ জুয়েলারিতে সোনা কিনলে সোনা ফ্রি। এছাড়াও তৃতীয় গোল্ড স্কিমে নিজেকে নিযুক্ত করুন এবং মেকিং চার্জ ছাড়াই সোনা নিয়ে যান বাড়িতে। ঠিকানা সোনারপুর LIC বিল্ডিং। ওকে, বল সবাইকে কেমন লাগলো আমাদের বড়লোকিয়া গেম শোতে এসে? খুব ভালো লাগলো, বেশ আরো বড় লোক একটা ফিল আসছে। মানে এত গিফট পেয়ে গেছে, কোথায় রাখবো ভাবছি। তো আমার ভীষণ মজা করেছে। শোন, তোকে আমরা এত গিফট তো দিলাম না, তার জন্য আরেকটা গান তো তোর থেকে আমরা শুনতেই পারি। একদম শেষ গান, পুজোর গান, জমজমাটি পুজোর গান, যাতে আমরা নাচতে পারি। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। তারপর মায়ের রবে মন ভরেছ, প্রণাম জানাও ওই রাঙা পায়, আজ ধুনুচি দু হাতে নাচ রে এখন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আমাদের পুজো স্পেশাল এপিসোড তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেবলীনা তো খেলে গেল, আর সবার পুজো খুব ভালো কাটুক। পুজোর পর থেকে আমরা কিন্তু চলে যাবো তোমাদের বাড়িতেও, আর এখানে চলে যাচ্ছে নাম্বার। এই নাম্বারে তোমাদের সাকসেস স্টোরি প্লাস তোমাদের বাড়ির ফটো প্লাস তোমাদের ফটো যা যা ডিটেলস পাঠাতে যাও পাঠিয়ে দাও, সেখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে নেবো তোমাদেরকে। ওকে, দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক দুপুর 3টের সময়, আর সবাইকে জানাই শুভ শারদীয়া।